ওবায়দুল কাদেরের কুকীর্তি ফাঁস করল ভারতীয় মিডিয়া। খালেদা জিয়া সুস্থ আছেন, তিনি নির্বাচন করবেন, বলছেন আব্দুল আওয়াল মিন্টু। জানাবো খালেদা জিয়া নির্বাচন করবেন এবং সর্বশেষ জানাবো তালাক দেওয়া স্ত্রীকে ধর্ষণ, আদালতে মামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ওবায়দুল কাদেরের কুকীর্তি ফাঁস করল ভারতীয় মিডিয়া। টেলিগ্রামে চাঁদাবাজি, অননুমোদিত গ্রুপ পরিচালনা ও রাজনৈতিক কার্যক্রমে অর্থ সংগ্রহের অভিযোগে এবার ওবায়দুল কাদেরের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য প্রকাশ করল ভারতীয় সংবাদ মাধ্যম। ক্ষমতা হারানোর পরেও আওয়ামী লীগের এই শীর্ষ নেতা কীভাবে ভার্চুয়াল মাধ্যমে দল পরিচালনা ও অর্থ আদায়ের চেষ্টা করছেন তা তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে। টেলিগ্রাম সেশনে শেখ হাসিনার সামনে কথা বলতেও লাগে টাকা, অভিযোগের ক্ষেত্রে ওবায়দুল কাদের। আগামী 5ই আগস্ট, যে দিনটি শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার 1 বছর পূর্ণ হবে, তার আগে আওয়ামী লীগের ভেতরে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের একাধিক শীর্ষ সূত্র ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18কে জানিয়েছে, দলটি এখন একাধিক জটিল সমস্যার মুখোমুখি। বাংলাদেশে দলটি নিষিদ্ধ হওয়ায় নেতারা খুব একটা অবাক না হলেও টেলিগ্রাম প্ল্যাটফর্মে দলীয় নেতাকর্মীদের কথা বলার সুযোগ করে দিতে টাকা আদায়, অনুমোদনহীন গ্রুপ গজিয়ে ওঠা এবং এসব গ্রুপে গোয়েন্দা সংস্থার অনুপ্রবেশ, এসব ঘটনায় বিস্মিত আওয়ামী লীগের শীর্ষ মহল। গত 1 বছরে টেলিগ্রাম হয়ে উঠেছে পালিয়ে থাকা শেখ হাসিনা দলের মূল সাংগঠনিক প্ল্যাটফর্ম। কিছু গ্রুপের সদস্য সংখ্যা 20 থেকে 30 হাজারের বেশি। প্রতিদিন রাত 9টার পর থেকে গভীর রাত পর্যন্ত চলা এই ভার্চুয়াল আড্ডায় অংশ নিচ্ছেন কেন্দ্রীয় নেতা, বর্তমান সাবেক সংসদ সদস্য, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা। তবে আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্রগুলো জানিয়েছে, এমনকি যখন শেখ হাসিনা নিজে কোনো টেলিগ্রাম সেশনে উপস্থিত থাকেন, তখনও কে তার সামনে কথা বলবে তা নির্ধারণে অর্থ লেনদেন হয়। এ বিষয়ে সন্দেহের কেন্দ্রে রয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের এখন নিজের রাজনৈতিক কর্মকাণ্ডের মঞ্চ হিসেবে টেলিগ্রামকে বেছে নিয়েছেন। প্রতিদিন একাধিক গ্রুপে নিজে কথা বলার সময়সূচি ঠিক করেন এবং প্রায়ই বলেন ঢাকা ঘেরাও করার ডাক। তবে তার বক্তব্যে সময়সীমা বা বাস্তব পদক্ষেপের নির্দিষ্ট পরিকল্পনার অভাব আছে বলেও অভিযোগ। দলটির এক সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ওবায়দুল কাদেরকে এখন কর্মীরা প্রত্যাখ্যান করছে। তিনি নিজেকে প্রাসঙ্গিক রাখার জন্য টেলিগ্রামে অসংখ্য গ্রুপ তৈরি করেছেন। এগুলো দলের জন্য নয়, একটি অর্থনৈতিক প্রতারণা চালানোর জন্য। শীর্ষ নেতৃত্ব জানতে পেরেছে, তিনি দলের সিনিয়র নেতা, সংসদ সদস্য, সাবেক মন্ত্রীদের কাছ থেকে টাকা নিয়েছেন যাতে তারা শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিতে পারেন। খালেদা জিয়া সুস্থ আছেন, তিনি নির্বাচন করবেন, বলছেন আব্দুল আওয়াল মিন্টু। বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনীর সন্তান আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, নির্বাচনে ফেনীর অতীত ইতিহাস সবাই জানে। সুষ্ঠু নির্বাচন হলে ইনশাল্লাহ এখানে বিএনপি জয়লাভ করবে। আমাদের দলের নেত্রীও নির্বাচন করবেন, তিনি এখন সুস্থ আছেন। নির্বাচন নিয়ে ফেনীতে কোনো চিন্তা নেই। আব্দুল আওয়াল মিন্টু বলেন, লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলে অন্তর্বর্তীকালীন সরকার যৌথ বিবৃতি দিয়েছিল। আমরা সেটিতে আস্থা রাখতে চাই যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। তবে দেশের বর্তমান অবস্থা বিবেচনায় তার আগেও নির্বাচন হয়ে যেতে পারে, হয়তো জানুয়ারিতেও হয়ে যেতে পারে, কারণ সুপ্রিম কোর্টে কেয়ারটেকার সরকার নিয়ে একটি মামলা চলমান রয়েছে। তিনি বলেন, যদি কেয়ারটেকার সরকার পুনঃপ্রবর্তন হয় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কেয়ারটেকার হবেন। কেয়ারটেকার সরকারের 90 দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলা আছে। সরকার জনগণের কাছে দায়বদ্ধ না থাকলে ভালো কাজ করবে না উল্লেখ করে আব্দুল আওয়াল মিন্টু বলেন, বিগত 19 বছর আমরা আন্দোলন, সংগ্রাম, অত্যাচার, নির্যাতন সহ্য করে আসছি। কেউ যদি বলে আমরা হঠাৎ করে নির্বাচন চাচ্ছি, বিষয়টি সঠিক নয়। বরং 2006 সাল থেকে আমরা নির্বাচন চেয়ে আসছি। একটি দেশের সরকার যদি জনগণের কাছে দায়বদ্ধ না থাকেন তাহলে তারা কখনো ভালো কাজ করবে না। তাই আমরা চাচ্ছি নির্বাচনটি হোক। বিএনপির এই নেতা আরও বলেন, আমরা বলে আসছি 2008 সালে যে নির্বাচন হয়েছে সেটি অবাধ ও সুষ্ঠু হয়নি। 2006 সাল থেকে দেশে কোনো নির্বাচনকালীন সরকার নেই। 2 যুগ ধরে যদি নির্বাচিত সরকার না থাকেন তাহলে মানুষের অর্থনৈতিক বা জীবনযাত্রার মান উন্নয়ন হবে না। নির্বাচনের সঙ্গে জড়িত থাকে একটি সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকে। খালেদা জিয়া নির্বাচন করবেন। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, নির্বাচনে ফেনীর অতীত ইতিহাস সবাই জানে। সুষ্ঠু নির্বাচন হলে ইনশাল্লাহ এখানে বিএনপি জয়লাভ করবে। আমাদের দলের নেত্রীও নির্বাচন করবেন, তিনি এখন সুস্থ আছেন। নির্বাচন নিয়ে ফেনীতে কোনো চিন্তা নেই। আব্দুল আওয়াল মিন্টু বলেন, লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলে অন্তর্বর্তীকালীন সরকার যৌথ বিবৃতি দিয়েছিল। আমরা সেটিতে আস্থা রাখতে চাই যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। তবে দেশের বর্তমান অবস্থা বিবেচনায় তার আগেও নির্বাচন হয়ে যেতে পারে, হয়তো জানুয়ারিতেও হয়ে যেতে পারে, কারণ সুপ্রিম কোর্টে কেয়ারটেকার সরকার নিয়ে একটা মামলা চলমান রয়েছে। তিনি বলেন, যদি কেয়ারটেকার সরকার পুনঃপ্রবর্তন হয় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কেয়ারটেকার হবেন। কেয়ারটেকার সরকারের 90 দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলা আছে। সরকার জনগণের কাছে দায়বদ্ধ না থাকলে ভালো কাজ করবে না উল্লেখ করে
আব্দুল আওয়াল মিন্টু বলেন, বিগত 19 বছর আমরা আন্দোলন সংগ্রাম, অত্যাচার, নির্যাতন সহ্য করে আসছি। কেউ যদি বলে আমরা হঠাৎ করে নির্বাচন চাচ্ছি, বিষয়টি সঠিক নয়। বরং 2006 সাল থেকে আমরা নির্বাচন চেয়ে আসছি। একটি দেশের সরকার যদি জনগণের কাছে দায়বদ্ধ না থাকেন, তাহলে তারা কখনো ভালো কাজ করবে না। তাই আমরা চাচ্ছি নির্বাচনটা হোক। বিএনপির এই নেতা আরও বলেন, আমরা বলে আসছি 2008 সালে যে নির্বাচন হয়েছে সেটি অবাধ ও সুষ্ঠু হয়নি। 2006 সাল থেকে দেশে কোনো নির্বাচিত সরকার নেই। 2 যুগ ধরে যদি নির্বাচিত সরকার না থাকে, তাহলে মানুষের অর্থনৈতিক বা জীবনযাত্রার মানোন্নয়ন হবে না। নির্বাচনের সঙ্গে জড়িত থাকে একটি সরকার, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকে। তালাক দেওয়া স্ত্রীকে ধর্ষণ, আদালতে মামলা। তালাক দেওয়া স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগে সাবেক স্বামীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা করেছেন 2 সন্তানের জননী। বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ লাইলাতুল ফেরদৌস মামলাটি গ্রহণ করে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহারভুক্ত করার নির্দেশ দিয়েছেন। মামলার একমাত্র আসামি পটুয়াখালী জেলার কোরালিয়া গ্রামের সেকান্দার আলী আকনের ছেলে আব্দুল মান্নান। এ তথ্য নিশ্চিত করেছেন ওই ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর রঞ্জু আরা সিপু। জানা যায়, বরগুনা জেলার আমতলী উপজেলায় 2 সন্তানের জননী ওই ট্রাইব্যুনালে অভিযোগ করেন, তার স্বামী আব্দুল মান্নানের সংসারে তাদের 2টি সন্তান রয়েছে। বাদী তার বাবার বাড়ির সন্তান 2টি নিয়ে জুন মাসের শেষ দিকে বেড়াতে আসেন। 1 জুলাই সন্ধ্যায় আসামি বাদীর বাবার বাড়ির আসেন। রাতে বাদীর সঙ্গে থেকে সকালে মান্নান ঢাকায় চলে যান। পরে 7 জুলাই পোস্ট অফিসের ডাকপিয়ন বাদীকে একটি রেজিস্ট্রি চিঠি দেন। এতে দেখা যায় আসামি 25 জুন তাকে রেজিস্ট্রি তালাক দিয়েছেন। বাদী বলেন, আমার স্বামী 25 জুন আমাকে তালাক দিয়ে গোপন রেখে 1 জুন বাবার বাড়ি এসে আমাকে একাধিকবার ধর্ষণ করেন। আমি জানতাম মান্নান আমার স্বামী, তিনি জানতেন আমি তার স্ত্রী নই। আমাকে তালাক দিয়ে সেই তালাক গোপন করে আমাকে ধর্ষণ করেছেন। আব্দুল মান্নান বলেন, বাদীর অভিযোগ সঠিক নয়। তালাক দেওয়ার পরে আমি শ্বশুরবাড়ি যাইনি, বাদীর সঙ্গে আমার দেখাও হয়নি। সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি বাংলাদেশ ব্যাংকের। বাংলাদেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং ডিজিটাল পেমেন্ট সেবাদাতাদের ওপর বড় ধরনের সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি বিভাগ থেকে এক চিঠিতে এই সতর্কতা দেওয়া হয়। চিঠিতে দেশের সব তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং পেমেন্ট সেবা প্রদানকারীদের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, আগামী দিনে দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো, ব্যাংক, আর্থিক খাত, স্বাস্থ্যসেবা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে। বিভিন্ন সূত্র থেকে এমন আশঙ্কার কথা উঠে এসেছে। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সাইবার সুরক্ষা ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে চিঠিতে। প্রতিষ্ঠানগুলোকে সময়ক্ষেপণ না করে এখনই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে দেশের আর্থিক ব্যবস্থার বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে বলেও সতর্ক করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।